দেখো পরবর্তী সূত্র আছে, দেখো আজকে আমরা পড়ব সর্বত্র বিভাষা গোহ। সর্বত্র বিভাষা গোহ। হুম, সর্বত্র বিভাষা গোহ। পদচ্ছেদ কি আছে? পদচ্ছেদ হচ্ছে সর্বত্র, এটা হচ্ছে তোমার অব্যয়। দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, মাঝে মাঝে তো চলে যাচ্ছে। ওটা ঠিক হয়ে যাবে, এখানে তেমন নেটওয়ার্ক খুব একটা ভালো নেই তো, সেই জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পদ হচ্ছে সর্বত্র, এটা হচ্ছে অব্যয়। বিভাষা, এটা হচ্ছে প্রথম আর এক বচন। এবং গোহ, এটা মনে হয় ষষ্ঠী একবচন। ঠিক আছে, ষষ্ঠী একবচন। দেখো সর্বত্র অব্যয় পদ, হ্যাঁ ঠিক আছে, বিভাষা এক বচন, ষষ্ঠী একবচন, ঠিক আছে। এখানে কি বক্তব্য, যে গো শব্দের মানে গো শব্দের পরে, ঠিক আছে, কি বলছে, লৌকিক এবং বৈদিক প্রয়োগে, লৌকিক এবং বৈদিক প্রয়োগে গো শব্দের বা এঙন্ত গো শব্দের, এঙন্ত গো শব্দের পরে যদি অকার থাকে তাহলে প্রকৃতি ভাব হবে। বিকল্পে, বিকল্পে, ঠিক আছে। দেখো ব্যাপারটা বোঝো, যে লৌকিক এবং বৈদিক প্রয়োগে, মানে ধরো বৈদিক কোনো শাস্ত্র, সেই বৈদিক শাস্ত্রেতে গো শব্দের ব্যবহার করা হয়েছে। বৈদিক কোনো শাস্ত্র, সেই বৈদিক শাস্ত্রেতে, বৈদিক শাস্ত্রেতে কি করা হয়েছে, গো শব্দের ব্যবহার করা হয়েছে। এবং লৌকিক যে শাস্ত্র, সেই লৌকিক শাস্ত্রেতেও গো শব্দের ব্যবহার করা হয়েছে। এমন যদি হয়, গো শব্দের যদি ব্যবহার হয় তাহলে, এবং সেই গো শব্দের পরে যদি অকার থাকে, অতি, অতি মানে অকার যদি পরে থাকে, অকার যদি পরে থাকে, তাহলে অকার যদি পরে থাকে তাহলে গো শব্দের প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব মানে হচ্ছে সন্ধির নিষেধ হবে। প্রকৃতি ভাব মানে সন্ধির নিষেধ হবে, ঠিক আছে। আর বিকল্পে হবে, মানে প্রকৃতি ভাবটা বিকল্পে হবে, সন্ধির নিষেধটা বিকল্পে হবে। তার মানে এক পক্ষে সন্ধি হবে, এক পক্ষে সন্ধি হবে, আর এক পক্ষে হবে না। এক পক্ষে সন্ধি হবে, এক পক্ষে হবে না। যে পক্ষে সন্ধি হবে না সেটা প্রকৃতি ভাব, আর প্রকৃতি ভাব না হলে সন্ধি হবে। উদাহরণ যেমন ধরো, প্রথমত ধরো গো অগ্র, গো অগ্র, এখানে যদি আমি সর্বত্র বিভাষা গোহ শব্দ প্রয়োগ করি, তাহলে তাহলে এই সূত্র দিয়ে কি হবে, এখানে সর্বত্র বিভাষা গোহ, এই সূত্র দিয়ে কি হবে, সর্বত্র বিভাষা গোহ, এই সূত্র দিয়ে কি হবে বলো?
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। বললাম এখানে যদি সর্বত্র বিভাষা গোহ সব সূত্রটা প্রয়োগ করা হয়, তাহলে দেখো এই যে গো শব্দের পরে অকার আছে, তাহলে এখানে কি হবে? গো শব্দের পরে অকার আছে, তাহলে এখানে এখানে প্রকৃতি ভাব হবে। ভাব হবে। হ্যাঁ, প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব হবে, ঠিক আছে। প্রকৃতি ভাব মানে কি? হুম। প্রকৃতি ভাব মানে সন্ধির নিষেধ। প্রকৃতি ভাব মানে সন্ধির নিষেধ, কোন রকম সন্ধি হবে না সেখানে। তাহলে গো অগ্র এইরূপ থেকে যাবে, অর্থাৎ কোন রকম সন্ধি হবে না। তার মানে প্রকৃতি প্রকৃতি ভাব হয়েছে। কোন রকম সন্ধি না হওয়া মানে প্রকৃতি ভাব হয়েছে, ঠিক আছে। কোন রকম সন্ধি না হওয়া মিন্স প্রকৃতি ভাব হয়েছে। আর যদি প্রকৃতি ভাবটাও বিকল্পে হবে, প্রকৃতি ভাবটাও বিকল্পে হবে, তার মানে প্রকৃতি ভাব যে পক্ষে হবে না সেই পক্ষে কি হবে? তার মানে প্রকৃতি ভাব যে পক্ষে হবে না সেই পক্ষে কি হবে না, সেই পক্ষে কি হবে দেখো, যদি বলা হয় এইরকম যে, যদি বলা হয় এইরকম যে প্রকৃতি ভাব অভাব পক্ষে, প্রকৃতি ভাবের অভাব পক্ষে, না কীরকম না, প্রকৃতি ভাবের অভাব পক্ষে কীরকম না, যে এরকম যদি বলা হয় যে গো অগ্র, মানে এই পক্ষে প্রকৃতিভাব হবে না, এই পক্ষে প্রকৃতিভাব হবে না, তাহলে কি হবে এই পক্ষে? তাহলে এখানে যদি প্রকৃতিভাব না হয়, তাহলে এচো ইয়াবা ইয়াবাহ, হ্যাঁ দেখো যে এচো ইয়াবা ইয়াবা সূত্রতে কি হয়, এচের পরে যদি অচ থাকে, এচের পরে অচ থাকলে পূর্ব এবং পরের স্থানে অয় অব আয় আব আদেশ, সরি, এচের পরে অচ থাকলে তাহলে এচের স্থানে অয় অব আয় আব আদেশ হয়। এগুলো আমরা পড়েছি। এচ বলতে কি কি, এ ও, ওই ও, এইগুলো, এবং এর স্থানে কি আদেশ হবে, অয় অব আয় আব, এইগুলো আদেশ হবে। ভেবে দেখো, এগুলো করেছি না? সাগরিকা মনে আছে? সাগরিকা মনে আছে এগুলো? হুম, হ্যালো, একটু একটু স্যার। হ্যাঁ কি বলছো? একটু একটু। তার মানে ভুলে গেছো, তার মানে দেখতে মানে ভুলে গেছো। হুম, তাহলে কি হলো? হুম, তাহলে গো অগ্র, এখানে দেখো যে এইচ, এইগুলো হচ্ছে এইচ, এইচ মানে এ ও ওই ও, এটা হচ্ছে আদেশ। আদেশ মানে এইচ এর স্থানে আদেশ হবে, এ কারের স্থানে অয় আদেশ হবে, ও কারের স্থানে অব আদেশ হবে, ওই কারের স্থানে আয় আদেশ হবে, ও কারের স্থানে আব আদেশ হবে। তাহলে দেখো এখানে যে গো, গো, গ ও অগ্র, তাহলে এখানে কি আদেশ হবে, কার স্থানে কি আদেশ হবে? এখানে কার স্থানে কি আদেশ হবে বলো? অব আদেশ হবে ও স্থানে। ও এর স্থানে অব আদেশ হবে, তাহলে অব হ্যাঁ। অগ্র যে যোগ করলে গব, না এখানে সম্ভবত এচ অবয়বা লাগবে না, ঠিক আছে। এখানে সম্ভবত এচ অবয়বা লাগবে না, এখানে একটা সূত্র আছে, এখানে অন্য সূত্র আসবে সম্ভবত। গো অগ্রম, গো অগ্রম হলো, এবং অবং স্ফোটায়নস্য বলে সূত্র আছে, অবং স্ফোটায়নস্য, ওখানে অবং আদেশ হবে সম্ভবত, অবং। দেখি কি বলছে। প্রথমত হচ্ছে গো অগ্রম, ঠিক আছে। এখানে হচ্ছে হুম,
ঠিকই আছে, ঠিক আছে। এখানে প্রকৃতি ভাব বিধিহতে পক্ষে ইংহ পদান্ত দিতি প্রভুম ভূতি তত আচ্ছা। ওটা অবং স্ফোটায়নের সূত্রটা, এটা অন্য আদেশ হবে। এখানে এইচ ওয়াই লাগবে না, সরি। দেখো এখানে এইচ ওয়াই লাগবে না, কেন লাগবে না? না, ওটা অন্য ব্যাপার। এখানে হচ্ছে অবং স্ফোটায়নস্য, একই মানে নিয়ম হচ্ছে একই, যে গো শব্দের পরে যদি অচ থাকে তাহলে গো শব্দের ওকার স্থানে অবং আদেশ হবে। কি বললাম? গো শব্দের পরে যদি অচ থাকে বা অকার থাকে, তাহলে গো শব্দের পরে যদি অকার থাকে তাহলে গো শব্দের ওকার স্থানে অবং আদেশ হবে। গো শব্দের ওকার স্থানে অবং আদেশ হবে। এর অর্থ হচ্ছে এরকম, যে গো শব্দের ওকারের স্থানে অবং আদেশ হবে যদি পরে অচ থাকে। এটা হচ্ছে অর্থ। গো শব্দের ওকারের স্থানে অবং আদেশ হবে যদি পরে অচ থাকে। ঠিক আছে? গো শব্দের ওকারের স্থানে অবং আদেশ হবে যদি পরে অচ থাকে। তাহলে অচ আছে এখানে, তাহলে গ ও অগ্র, এখানে গ অবং অগ্র দিয়ে ওঁকার টের সঙ্গে লোপ হয়ে যাবে। তাহলে গব অগ্র যোগ করলে গবাগ্র, যোগ করলে হয় গবাগ্র। এটা হচ্ছে রূপটা হবে গবাগ্র। এবং আমরা আরেকটা দেখো এখানে কতগুলো বিকল্প হলো। তাহলে একটা পক্ষে কি হলো? এটা হচ্ছে প্রথম পক্ষ। একটা পক্ষে হলো কি? প্রথম পক্ষে কি হলো? প্রথম পক্ষে কি হলো বলো? প্রথম পক্ষে প্রকৃতি ভাব হলো, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? প্রথম পক্ষে কি হলো? প্রকৃতি ভাব হয়েছে। প্রথম পক্ষে প্রকৃতি ভাব হয়েছে। তারপরে ভেবে দেখো, তারপরে এখানে অবং আদেশ হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, মানে এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে অবং আদেশ হয়েছে। ঠিক আছে? এটা অবং আদেশ হয়ে কি হলো না, অবং আদেশ হয়ে গবাগ্র হলো। আর একটা পক্ষ হতে পারে না, এবং সেটা আমরা পড়েছি। 3 নম্বর পক্ষ কি হবে? আমরা একটা সূত্র পড়েছি, দেখো, যে এঙহ পদান্তাৎ অতি, পড়েছি না? এঙহ গো অগ্র, কাল আগের দিনই পড়েছি। এঙহ পদান্তাৎ অতি, মানে পদান্ত এং প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অকার থাকে। এরকম উদাহরণ ছিল হরে অব, এরকম ছিল না? হরে অব, তারপরে বিষ্ণু অব, পেয়েছিলাম উদাহরণগুলো আগের দিন? পেয়েছিলাম, হ্যাঁ কি না? পেয়েছিলাম। তাহলে হরে অব, বিষ্ণু অব, এরকম আগের দিন উদাহরণ পেয়েছিলাম। তাহলে দেখো, পদান্ত যে এং প্রত্যাহারস্থ বর্ণ, পদান্ত যে এং প্রত্যাহারস্থ বর্ণ, সেই এং প্রত্যাহারস্থ বর্ণগুলির কি হবে? পদান্ত যে এং প্রত্যাহারস্থ বর্ণ, সেই এং প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অকার থাকে তাহলে পূর্বরূপ হবে। দেখো, গ ও অগ্র, এই যে ওকারটা, এটা এং প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? ওকারটা এং প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? এং প্রত্যাহারস্থ বর্ণ। তারপরে অকার আছে, তাহলে কি হলো? এখানে পূর্বরূপ হয়ে যাবে। দিয়ে গো অগ্র, মানে পূর্ব এবং পরের স্থানে, পূর্ব এবং পরের স্থানে পূর্বরূপ হবে। এটা পূর্ব, এটা পর, পূর্ব এবং পরের স্থানে পূর্বরূপ হলো, পররূপটা পালিয়ে গেল, দিয়ে গো অগ্র হলো। এটা হচ্ছে 3 নম্বর পক্ষ। এটা হলো 3 নম্বর পক্ষ। ঠিক আছে, চলো পরবর্তী। এখানে একটা ব্যাপার ছিল যে
অনেকাল শীত সর্বস্ব কি বলছে? অনেকাল শীত সর্বস্ব। পদচ্ছেদ কি বলছে? অনেকাল শীত, এটা হচ্ছে প্রথম আর এক বচন, এবং সর্বস্ব এটা হচ্ছে 6-1। অনেকাল শীত প্রথম আর এক বচন এবং সর্বস্ব 6-1, ঠিক আছে? অনেকাল শীত সর্বস্ব। এখন এই যে অনেকাল শীত সর্বস্ব, মানে এর অর্থ হচ্ছে যে আদেশ যদি অনেক অল বিশিষ্ট হয় তাহলে সম্পূর্ণ স্থানের স্থানে আদেশ হবে। কি বললাম না? আদেশ যদি অনেকাল হয়, মানে আদেশ যদি অনেকাল হয়, অনেকল মানে কি? অনেকল মানে কি? অল মানে কি? অল ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, মানে সকল বর্ণ। অল মানে হচ্ছে সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? অল মানে হচ্ছে সমস্ত বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাহলে ভেবে দেখো, এই যে গো অগ্র, গো অগ্র, এখানে হলো, এখানে যে অবংস্ফোটায়নস্য দিয়ে যে করা হলো, অবংস্ফোটায়নস্য সূত্র দিয়ে যে কি আদেশ হলো এখানে? অবংস্ফোটায়নস্য দিয়ে কি আদেশ হলো এখানে? অবংস্ফোটায়নস্য দিয়ে কি আদেশ হলো এখানে বলো? অবংস্ফোটায়নস্য দিয়ে এখানে কি কাজ হলো এখানে? এইমাত্র তো বললাম অবংস্ফোটায়নস্য দিয়ে এখানে কি কাজ হলো? গো অগ্র, এখানে গো শব্দের যে অন্তিম অকার ওকার, তার স্থানে কি হলো? তার স্থানে অবং আদেশ হবে, অবং আদেশ হলো, ঠিক আছে? এখন এই যে এখানে দেখো, মানে এই যে অবং আদেশ, এখানে গোটা হচ্ছে স্থানী আর অবংটা হচ্ছে আদেশ। অবংটা হচ্ছে আদেশ, ঠিক আছে? মানে অবং আদেশটা কার স্থানে হবে? গো শব্দের স্থানে হবে। অবং আদেশটা কার স্থানে হবে? না, গো শব্দের স্থানে হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে অনেকাল শীত সর্বস্ব, এই সূত্রটা বলছে যে আদেশটা অনেকাল, অনেক অল বিশিষ্ট। দেখো এই যে এটা আদেশ না, অবংটা আদেশ না, বলছে যে আদেশটা অনেক অল বিশিষ্ট সেটা সম্পূর্ণ স্থানীর স্থানে হয়। স্থানী কোনটা? স্থানী কোনটা? গোটা। গোটা, গোটা হচ্ছে স্থানী। অবং আদেশটা কোথায় হবে? না, অবং আদেশটা হবে, অবং আদেশটা কোথায় হবে? না, অবং আদেশটা হচ্ছে তোমার সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। মানে আদেশটা যদি অনেকাল হয়, তা এই অবংটা অনেকাল, হ্যাঁ কি না? অবংটা অনেকাল, হ্যাঁ কি না? অনেকাল। তাহলে অবংটা যদি অনেকাল হয় তাহলে সম্পূর্ণ স্থানীর স্থানে হওয়ার কথা। তাহলে স্থানী কোনটা? গো। তাহলে গোটা উঠে গিয়ে অবং অগ্র এইরকম হওয়ার কথা। মানে সম্পূর্ণ স্থানে মানে
গো, গোটা উঠে যাবে, তার স্থানে অবং বসে যাবে, এরকম হওয়ার কথা। দেখো এই যে এখানে বলতে থাকো যে ইতি প্রাপ্তে, দেখবে দেখো ইতি প্রাপ্তে মানে সম্পূর্ণ স্থানীর স্থানে হবে, এইরকম প্রাপ্ত হলে পরে আবার একটা পরবর্তী সূত্র আসছে, দেখো ইতি প্রাপ্তে পরবর্তী সূত্র হচ্ছে ইচ্ছ। কি বলছে? ইচ্ছ সূত্রার্থ কি? আদেশটি যদি ইত হয় তাহলে স্থানীর অন্তিম বর্ণের স্থানে আদেশটি হবে। দেখো কি বললাম, আদেশটি যদি ইত হয়, আদেশটা যদি ইত হয় তাহলে স্থানীর অন্তিম বর্ণের স্থানে হবে। আদেশটা ইত হয় বলতে আদেশ কি ছিল ওখানে? আমার আদেশ কি ছিল? গো, অবংটা অবংটা আদেশ। তাহলে অবংটা যদি আদেশ হয়, গো অবং, এখানে অবং স্ফোটা, এই যে অবংটা আদেশ, এখানে অবংয়ের কোন বর্ণটা ইৎসংজ্ঞা হবে? অবংয়ের কোন বর্ণটা ইৎসংজ্ঞা হবে বলো তো? অবংয়ের কোন বর্ণটা ইৎসংজ্ঞা হবে? এখানে ওমকারটা ইৎসংজ্ঞা হবে না? হ্যাঁ অবংয়ের কোন বর্ণটা ইৎসংজ্ঞা হবে? ওমকারটা ইৎসংজ্ঞা হবে। যদি ওমকারটা ইৎসংজ্ঞা হয় তাহলে ওটা হয়ে যাবে ইত। যার ককার ইত হয় তাকে বলা হয় কিত, যার ওয়াকার ইত হয় তাকে বলা হয় ইত, যার চকার ইত হয় তাকে চিত। তাহলে অবংয়ের ওয়াকার ইৎসংজ্ঞক, তাহলে কি বলবো? ইত বলবো। তাহলে আদেশটা যদি ইত হয় তাহলে স্থানীর অন্তিম বর্ণের স্থানে আদেশটি হবে। তাহলে অবংটা ইত হ্যাঁ কি না? অবংটা ইত হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ইত হলে হ্যাঁ স্থানী কোনটা? স্থানী কোনটা? গোটা গোটা হচ্ছে স্থানী, তার অন্তিম বর্ণ কোনটা? তার অন্তিম বর্ণ কোনটা? ও ও, তার স্থানে হবে। তাহলে গোয়ের যে অন্তিম বর্ণ গোটা হচ্ছে স্থানী, তার অন্তিম বর্ণ হচ্ছে ওকার, তার স্থানে হলো অবং, দিয়ে হয়ে গেল গো অগ্র। এবং এখানে হবে গ ও অগ্র দিয়ে গ গ অবং অগ্র দিয়ে গবাগ্র, এরকম হয়ে গেল। ঠিক আছে? তার মানে কি, প্রথমে বলল যে অনেকালশিত সর্বস্ব, কি বলল যে অনেকালশিত সর্বস্ব হচ্ছে যে আদেশটা যদি অনেক অল বিশিষ্ট হয়, আদেশটা যদি অনেক অল বিশিষ্ট হয় এবং শীত হয়, আদেশটা অনেক অল বিশিষ্ট ছিল আমার, এবং এটা অনেক অল বিশিষ্ট, তাহলে সম্পূর্ণ স্থানীর স্থানে হবে, সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। তাই তাহলে সম্পূর্ণ স্থানীর স্থানে হলে কি হবে? সম্পূর্ণ স্থানীর স্থানে হলে তাহলে একবারে গো শব্দের স্থানে বসে যেত। তখন আরেকটা সূত্র এসে বললো যে ইচ্ছা, বললো যে না, আদেশটা যদি ইত হয় তাহলে কিন্তু স্থানীর যে অন্তিম বর্ণ তার স্থানে হবে। দেখো বোঝা গেল ব্যাপারটা কি হলো এখানে? হ্যাঁ পরবর্তী সূত্র অবং স্ফোটায়নস্য। দেখো ওটাই আসছে উদাহরণ আবার।
এবং এটা হচ্ছে প্রথম আর একবচন, এবং স্ফোটায়নস্য এটা হচ্ছে ষষ্ঠীর একবচন। সূত্রার্থ কি না, আচার্য স্ফোটায়নের মতে গো শব্দের পরে যদি অকার থাকে বা অচ থাকে, তাহলে গো শব্দের স্থানে অবং আদেশ হবে। দেখো এখানে কি বললো, দেখো আচার্য স্ফোটায়ন হচ্ছেন একজন বড় বৈয়াকরণ, যেমন পাণিনি একজন বৈয়াকরণ, তেমনি আচার্য স্ফোটায়ন হচ্ছে বৈয়াকরণ। এখন আচার্য স্ফোটায়নের মতে কি বলছে হচ্ছে গো শব্দের পরে যদি অচ থাকে, তাহলে গো শব্দের স্থানে অবং আদেশ হবে। তাহলে গো অগ্র, তাহলে গো অগ্র, না 9টার দিকে খাবো, এখন তো ক্লাস নিচ্ছি তো। তাহলে গো অগ্র, দেখো গো শব্দের পরে অচ আছে, তাহলে প্রথমে এখানে কোন সূত্র প্রাপ্তি হবে, অবং স্ফোটায়নস্য প্রাপ্তি হলো। দেখ কি হবে, যখন অবং স্ফোটায়নস্য অবং আসবে, দেখো গো শব্দের স্থানে প্রাপ্তি হচ্ছে, গো শব্দের স্থানে অবং আদেশ হবে। এবং কি আদেশ হবে এখানে, আদেশটা কি হবে, অবং আদেশ হবে। অবং আদেশ। তাহলে অবং আদেশ এটা হচ্ছে তোমার অনেকাল, হ্যাঁ কি না? অবং এটা অনেকাল, যেহেতু অনেকাল, তাহলে কোন পরিভাষা এখানে আসবে, অনেকাল শীত সর্বস্য, মানে যে আদেশটা অনেক অল বিশিষ্ট হবে সেটা সর্বস্য, মানে কি স্থানীর, সর্বস্য স্থানীনঃ স্থানে, মানে সম্পূর্ণ স্থানীর স্থানে হবে। তাহলে অনেকাল শীত সর্বস্য সঙ্গে সঙ্গে এসে বলছে আরে আদেশটা তো অনেকাল, তাহলে সম্পূর্ণ যে স্থানী মানে গো, তার স্থানে আদেশটা হোক। তখন আবার একটা সূত্র আসছে, কে আসবে তখন, ইচ্ছ, বলছে না না না, আদেশটা যদি ইথ হয় তাহলে কিন্তু স্থানীর যে অন্তিম বর্ণ তার স্থানে হবে। বলছে আচ্ছা তাই হোক, তাহলে আদেশটা ইথ, এখানে অবংটা ইথ, ওয়াকার ইথ হয়েছে, আদেশটা হচ্ছে ইথ, আর ইথ হওয়ার জন্য গো এই যে স্থানী তার যে অন্তিম বর্ণ মানে ওকার, তার স্থানে এখানে আদেশটা হবে, দিয়ে গ অবং অগ্র যোগ করলে গবাগ্র, প্রসেস আগে দেখানো হয়েছে। ঠিক আছে, পরবর্তী পরবর্তী দেখো, ইন্দ্রেচ, এগুলো সহজ সূত্র। ইন্দ্রেচ গো শব্দের পরে যদি ইন্দ্র শব্দ থাকে, তাহলে গো শব্দের অন্তিম বর্ণ স্থানে বা গো শব্দের স্থানে, এরকমই করো যে গো শব্দের স্থানে অবং আদেশ হবে। ঠিক আছে, কি বললাম, গো শব্দের পরে যদি ইন্দ্র শব্দ থাকে, তাহলে ওই গো শব্দের স্থানে অবং আদেশ হবে। উদাহরণ দেখো, গো ইন্দ্র,
তাহলে গো শব্দের পরে ইন্দ্র আছে, তাহলে এখানে ইন্দ্রে চ এই সূত্রটা প্রয়োগ হলো। তখন কি আসবে? তখন অবং আসবে। এখন যখনই অবং আসার কথা বলছে তখনই একটা পরিভাষা চলে আসবে, অনেকাল শীত সর্বস্বীয়। এই বলবে আদেশটা তো মানে অবং আদেশটা এটা তো অনেকাল, তাই সম্পূর্ণ গো শব্দের স্থানে হোক। তখন আবার পরে বলছে না না না, ইচ্ছ এসে বলবে যে না, ও আদেশটা যেহেতু ইত, তাই সে স্থানী যে গো তার অন্তিম বর্ণ যে ওকার তার স্থানে হবে, দিয়ে অবং ইন্দ্র গ অব ইন্দ্র গব ইন্দ্র যোগ করলে গবেন্দ্র, এরকম রূপটা হবে। ঠিক আছে। পরবর্তী জাস্ট 1 মিনিট ওয়েট করো তো। দেখো তাহলে কি হচ্ছিল না, গবেন্দ্র হলো। সূত্র কি বলছে 6 নম্বর, এখান থেকে সবগুলো দরকার নেই, যদিও এখানে দূরাত দূরাত ধুতে চ, সূত্রার্থ হচ্ছে যে দূর থেকে সম্বোধন করা বোঝালে, দূর থেকে সম্বোধন করা বোঝালে না বাক্যের যে টি ভাগ সেটি প্লুত হবে। দূর থেকে সম্বোধন করা বোঝালে বাক্যের যে টি ভাগ সে প্লুত হবে বিকল্পে। কিরকম বলছি দেখো, দূর থেকে সম্বোধন করা বোঝালে বাক্যের যে টি ভাগ সেটা প্লুত হবে। মানে বক্তব্য হচ্ছে যে দূর থেকে সম্বোধন করে যাকে ডাকছো, ঠিক আছে, দূর থেকে সম্বোধন করে যাকে ডাকছো, সেই যে যাকে সম্বোধন করছো, যে ব্যক্তিকে সম্বোধন করছো, আচ্ছা টি কাকে বলে? আগের দিনই পড়েছি টি কাকে বলে। টি কাকে বলে? টি কাকে বলে? টি অচন্ত্যাদি টি আগের দিন পড়িয়েছি, কেউ বলো একজন টি কাকে বলে?
আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। টি কাকে বলে? কাকে বলে বলতে? হ্যাঁ, মানে টি কাকে মানে বলে বলতে? টি সংজ্ঞা কার হয়? অন্তিম হচ্ছের। অন্তিমজ থেকে অন্তিমজ আর পরবর্তী তার অংশের, তাই তো? পরবর্তী অংশের হ্যাঁ। অন্তিমজ থেকে তার পরবর্তী অংশের কি হয়? টি সংজ্ঞা হয়, তাই তো? হুম, অন্তিমজ থেকে তার পরবর্তী যে অংশ বা অন্তিম যে অজ, তৎপরবর্তী যে অংশ, তার টি সংজ্ঞা হয়। এখন দেখো, এই যে দূর থেকে সম্বোধন করছো, সেই দূর থেকে সম্বোধন করছো এবং যাকে সম্বোধন করছো, ঠিক আছে, যাকে সম্বোধন করছো সেই সম্বোধনান্ত যে নাম, সেই সম্বোধনান্ত যে নাম, সম্বোধনান্ত নাম, সেই নামের যে টি ভাগ, সেই টি ভাগটা প্লুত হবে। ঠিক আছে, সে নামের অন্তিম টি ভাগটা প্লুত হবে, প্লুতস্বর হবে। যেমন ধরো যদি বলে যে যে এরকম যদি বলা হয়, বা বাক্যের বাক্যের বলতে কি, বাক্যের মধ্যে যে সম্বোধনান্ত সম্বোধনান্ত পদ, সেটির যে টি ভাগ, সেটা প্লুত হবে। ঠিক আছে, উদাহরণ যদি এরকম বলা হয় যে জল পান করো হে দেবদত্ত, মানে দূর থেকে বলছে জলটা পান করো হে দেবদত্ত। দেখো এই যে বাক্য, এর মধ্যে সম্বোধনান্ত পদ কোনটা? এই যে বাক্য, এর মধ্যে সম্বোধনান্ত পদ কোনটা? বাক্যের মধ্যে হে। হ্যাঁ বলো। হেটা মানে হে দেবদত্ত। মানে সম্বোধন কাকে করছে? দেবদত্তকে। দেবদত্তকে। দেবদত্তকে করছে। ঠিক আছে, দেবদত্তকে করছে। ঠিক আছে, এখন এই যে এই যে দেবদত্তকে করছে, তা তাহলে দেবদত্ত এর যে এর টি ভাগ কোনটা? দেবদত্ত এর টি ভাগ কোনটা? দেবদত্ত এর টি ভাগ কোনটা? তয়ের পরে যে অকারটা, সেটা টি ভাগ, তাই না? তয়ের পরে যে অকার, সেটা তো টি ভাগ নাকি? কি বোঝা যাচ্ছে? তয়ের পরে যে না, অকার, সেটা তো টি অংশ নাকি? টি ভাগ বুঝতে তো। পারলাম না। হ্যাঁ, কি বলছো? বুঝতে পারলাম না। বললাম যে এই যে দূর থেকে সম্বোধন করা হচ্ছে এই বাক্যে, জলপান করো হে দেবদত্ত, তা এই বাক্যের মধ্যে সম্বোধনান্ত পদ কোনটা? মানে কাকে সম্বোধন করছি? দেবদত্তকে। 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 তা দেবদত্ত পদের টি ভাগ কোনটা? দেবদত্ত পদের টি ভাগ কোনটা? মনে নেই? টি অচন্ত্যাদি টি সূত্র অর্থ দেখো কি বলা আছে। অচন্ত্যাদি টি সূত্রের অর্থ বলো। ওই তো অন্তিম অজ, আর মানে অন্তিম অজের পরবর্তী অংশের টি সংজ্ঞা হবে। হ্যাঁ, সেটা কিসের? একটা শব্দ স্বরূপে বলেছেন, একটা শব্দ স্বরূপের, হ্যাঁ। হ্যাঁ। একটা শব্দ স্বরূপের যে অন্তিম অজ,
তাহলে এটা একটা শব্দস্বরূপ নয়? দেবদত্ত একটা শব্দস্বরূপ নয়? তাহলে সেই যে শব্দস্বরূপ, সেই শব্দস্বরূপের যে অন্তিমচ, সেই অন্তিমচের টি সঙ্গে এখানে হচ্ছে নাকি? দেবদত্ত পদের টি ভাগ কোনটা এটা বুঝতে পারছো না? দ, অ, ব, অ, দ, ত, দ, অ, ত, ত, অ। তাহলে এখানে টি ভাগ কোনটা? এখানে টি ভাগ কোনটা? এখানে অটা। অটা, অটা হচ্ছে টি ভাগ। হ্যাঁ। তাহলে সেই টি ভাগটা প্লুত হবে, মানে হ্রস্ব এখানে আছে অ্যাকচুয়ালি হ্রস্ব, কিন্তু এটা প্লুত হয়ে যাবে সূত্র অনুসারে। এবার বুঝতে পারলে? এবার বুঝতে হ্যাঁ। পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ। 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 তাহলে দূর থেকে সম্বোধন করা বোঝালে বাক্যের যে টি ভাগ, দূর থেকে সম্বোধন করা বোঝালে বাক্যের মধ্যে স্থিত যে সম্বোধনান্ত পদ, সেই সম্বোধনান্ত পদের যে টি ভাগ, সেই টি ভাগটা প্লুত হবে, আর কিছু না। টি অংশটা প্লুত হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী হচ্ছে প্লুত প্রগৃহ্য অচনিত্যম। ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম। প্লুত প্রগৃহ্য অচি নিত্যম। পদচ্ছ হচ্ছে প্লুত প্রগৃহ্যা, এটা হচ্ছে প্রথমার বহুবচন। অচি এটা হচ্ছে সপ্তমীর এক বচন, এবং নিত্যম হচ্ছে প্রথমার এক বচন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পদচ্ছেদ গেল। এবং সূত্রার্থ কি বলছে? সূত্রার্থ বলছে প্লুতস্বরের পরে পরে এবং প্রগৃহ্য সঙ্গকের পরে যদি অচ থাকে, তাহলে তাহলে প্রকৃতি ভাব হবে। প্লুতস্বরের পরে অথবা প্রগৃহ্য সঙ্গক পদের পরে, বা প্রগৃহ্য সঙ্গক, এরকম হবে প্রগৃহ্য সঙ্গক পদের পরে, প্লুতস্বরের পরে এবং প্রগৃহ্য সঙ্গক পদের পরে যদি অচ থাকে, তাহলে প্রকৃতি ভাব হবে। প্রকৃতি ভাব মানে কি বললাম? প্রকৃতি ভাব মানে কি বললাম? সন্ধির নিষেধ হবে। সন্ধির নিষেধ হবে। ঠিক আছে? সন্ধির নিষেধ হবে। তাহলে ভেবে দেখো উদাহরণ। দেখো একজন, মানে দুজন বন্ধু হয়তো গরু চড়াতে গেছে। দুজন বন্ধু গরু চড়াতে গেছে, এখন গরুগুলো হয়তো দূরে চলে গেছে। দুজন বন্ধু গরু চড়াতে গেছে, দুজন বন্ধু গরু চড়াতে গেছে, তা গরুগুলো হয়তো অন্য জায়গায় চলে গেছে। তখন একজন খুঁজতে গেছে, খুঁজতে গেছে, তখন আরেকটা বন্ধু বলছে, বা এখানে বন্ধু না, এখানে কৃষ্ণ দিয়েছে, তো
এখানে কৃষ্ণ দিয়েছে, তা এরকম যে কৃষ্ণ এবং তার যে বন্ধুরা, যে সুদামা, ওরা সব ছিল না, সুদামা ঠিক নয়, আর কৃষ্ণ যে বন্ধুরা ছিল ওরা গরু চড়াতে গিয়েছিল। এখন গরুগুলো অন্য কোথাও চলে গেছে, ঠিক আছে, তখন কৃষ্ণ খুঁজতে গেছে, কৃষ্ণ খুঁজতে গেছে, তখন আর একটা বন্ধু বলছে যে হে, মানে হে অত্র আগচ্ছ হে কৃষ্ণ, মানে আগচ্ছ হে কৃষ্ণ, আগচ্ছ বলছে এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ এদিকে এসো হে কৃষ্ণ, হে কৃষ্ণ এদিকে এসো, যে আগচ্ছ, আগচ্ছ হে কৃষ্ণ, মানে এসো এসো হে কৃষ্ণ, অত্র গৌশ চরতি, যে গরুগুলো এখানে চড়ছে তো, অত্র গৌশ চরতি, এখানে গরুগুলো এখানে চড়ছে, ঠিক আছে, অত্র গৌশ চরতি। তাহলে বলো তো এখানে কোনটা প্লুতস্বর হবে, দেখি কে বলতে পারে, এখানে কোনটা প্লুতস্বর হবে বলো, মানে এখানে দূর থেকে সম্বোধন করছে আগচ্ছ হে কৃষ্ণ, তাহলে এখানে কোনটা প্লুতস্বর হবে বলো, এবং কোন সূত্র দিয়ে, কৃষ্ণটাই, হ্যাঁ বলো, কৃষ্ণটাই। কৃষ্ণের কোনটা, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, কৃষ্ণের কোনটা, ওকারটা, মানে হ্যাঁ ওকার কোথায় আছে এখানে, কোনটা এখানে প্লুত হবে, কি বললাম যে সম্বোধনান্ত যে বাক্য বা দূর থেকে সম্বোধন করলে যে বাক্যটা, সেই বাক্যের মধ্যে যে সম্বোধনান্ত পদ, বাক্যের মধ্যে যে সম্বোধনান্ত পদ, বাক্যের মধ্যে যে সম্বোধনান্ত পদ, সেই বাক্যের মধ্যে সম্বোধনান্ত যে পদ, সেই পদের টি ভাগ, তাহলে এই বাক্যের সম্বোধনান্ত পদ কোনটা, এই বাক্যের কৃষ্ণ। সম্বোধনান্ত পদ কোনটা বলো, কৃষ্ণ। কৃষ্ণ, তাহলে কৃষ্ণ শব্দের টি ভাগ হুম। কোনটা, অ। অ, তাহলে অটা হচ্ছে এখানে হুম। টি ভাগ, তাহলে অন্তিম সেই টি অ। ভাগ, তাহলে সেই অটা হচ্ছে হ্যাঁ। প্লুত, অটা হয়ে গেল প্লুত, হ্যাঁ। দেখো বোঝা গেল কি, হুম। আগচ্ছ কৃষ্ণ, এখানে এই অটা হচ্ছে প্লুত, ঠিক আছে, অটা হয়ে গেল, এটা হয়ে গেল প্লুত, মানে প্লুতস্বর, অত্র, অত্র গৌশ চরতি, এখানে কোন সূত্র দিয়ে প্লুত হলো বলো তো, এখানে প্লুতটা হলো কোন সূত্রে, প্লুত হয়েছে কোন সূত্রে এখানে, ওই যে দূরাদ্রুতে চ। দূরাদ্ধূতে চ, এই সূত্র দিয়ে দূর আর থেকে যখন আহ্বান করা, 3 লেখার মানে কি? কোনটা, এখানে 3 লেখার মানে কি? মানে ওটা প্লুত, তিন লেখার মানে হচ্ছে ওটা ও। প্লুতস্বর, যেমন ও। অকার এটা হচ্ছে হ্রস্ব স্বর, আকার এটা দীর্ঘস্বর, হুম। তাহলে ও প্লুত কি, হ্যাঁ, বুঝেছি। তাহলে প্লুত কি করে বোঝাবেন, ওটা ওর পরে 3 নম্বর দিতে হয়, ঠিক আছে, তাহলে দেখো দূরাদ্ধূতে চ এই সূত্র হ্যাঁ। দিয়ে, দূরাদ্ধূতে চ এই সূত্র দিয়ে এখানে কৃষ্ণ শব্দের যে অকারটা প্লুত হয়ে গেল, আর যদি প্লুত হয়ে যায় তাহলে দেখো অকারটা প্লুত এবং পরে অকার আছে, যদি বলা হয় যে এরকম যদি বলা হয় যে বৃক্ষ অত্র, বা এবো অত্র, এখানে যোগ করলে কি হবে, এবো অত্র যোগ করলে এবাত্র হবে না, অযুক্ত অ দীর্ঘ হয়ে যাবে, আকার হয়ে যাবে, অযুক্ত অ হ্যাঁ। আ হয়ে যাবে, তাহলে এখানেও তো একটা কৃষ্ণ অকার আছে, এখানে অকার আছে, তাহলে যোগ করলে কি হবে, সন্ধি করলে কি হবে, মানে মানে এখানে যেমন এবো অত্র, দেখো হ্যাঁ। অ, এদিকে
অত্র, মানে এটা অত্রের অ আর ওটা এবর অ, তাহলে এই দুটো মিলে কি হয়, আকার হয় না? হুম যে আকার হলে কি হবে, এবাত্র হয়ে যায়, আকার হলে এবাত্র হয়ে যাবে। তাহলে এখানেও তো একই পরিস্থিতি, দেখো হুম দেখো কৃষ্ণ অ আর এদিকে অত্রের অ, কৃষ্ণ এদিকে অত্রের অ, যোগ করলে কি হবে, আকার হয়ে যাবে না? হুম কি বোঝা গেল, মানে কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? প্রসঙ্গটা বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ তাহলে দেখো এখানে কি বলছে, যদি আকার হয়ে যাওয়ার কথা, কিন্তু কি বলছে, প্লুতস্বরের পরে যদি অচ থাকে তাহলে প্রকৃতি ভাব হবে। প্লুতস্বরের পরে যদি প্রকৃতি ভাব হয়, যদি অচ থাকে তাহলে কি হবে, প্লুতস্বরের পরে প্রকৃতি ভাব প্রকৃতি ভাব হবে। হবে। যদি প্লুতস্বরের পরে যদি অচ থাকে তাহলে প্রকৃতি ভাব হবে। তাহলে এখানে প্রকৃতি ভাব হবে, মানে এখানে সন্ধি হবে না, এখানে সন্ধি প্রাপ্তি আছে, এখানে সন্ধি প্রাপ্তি আছে। আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি, এখানে কোন সূত্র দিয়ে সন্ধি প্রাপ্তি আছে মনে আছে? বিদ্যাযুক্ত আলয় কোন সূত্র দিয়ে হয়? বিদ্যাযুক্ত আলয় কোন সূত্র দিয়ে হয়? বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় কোন সূত্র দিয়ে হয়? অকহ সবর্ণে দীর্ঘ। অকহ সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ। তার মানে এখানেও কৃষ্ণযুক্ত অত্র, কৃষ্ণযুক্ত অত্র তাহলে এখানেও অকহ সবর্ণ দীর্ঘ প্রাপ্তি ছিল। এটা প্রাপ্তি ছিল, কিন্তু ওই যে এসে কি বাধা দিল, প্লুত প্রগৃহ্যা অচি নিত্যম এসে বাধা দিল, এগুলো না, এটা তো প্লুতস্বর, তা প্লুতস্বরের পরে যদি অচ থাকে তাহলে কিন্তু সন্ধি হবে না, কারণ কৃষ্ণ এখানে অকারটা প্লুতস্বর, আর প্লুতস্বরের পরে অচ থাকে তাহলে সন্ধি হবে না, এখানে তাই সন্ধি হয়নি। দেখো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? তাহলে এখানে হ্যাঁ সন্ধি প্রাপ্তি হলো একটা দিয়ে, আবার সন্ধি নিষেধ হলো অন্য দিয়ে। পরবর্তী সূত্র কি আছে, ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম, ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম। ইদু দের দ্বিবচনম প্রগৃহ্যম। কি বলছে, ইত উত এত দ্বিবচনম প্রগৃহ্যম। সূত্রার্থ কি বলছে, যে ইকারান্ত উকারান্ত এবং একারান্ত ইকারান্ত উকারান্ত একারান্ত দ্বিবচনান্ত পদের পরে, ইকারান্ত উকারান্ত একারান্ত দ্বিবচনান্ত পদের পরে যদি অচ থাকে, যদি অচ থাকে
বা এরকম নয়, ইকারান্ত ওকারান্ত একারান্ত দুই বচনান্ত পদের প্রগৃহ্য সংজ্ঞা হবে। ইকারান্ত উকারান্ত একারান্ত যে দুই বচনান্ত পদ, সেই পদের প্রগৃহ্য সংজ্ঞা হবে। কি বললাম বোঝা গেল? ইকারান্ত উকারান্ত একারান্ত যে দুই বচনান্ত পদ, সেই দুই বচনান্ত পদের প্রগৃহ্য সংজ্ঞা হবে। তাহলে দেখো উদাহরণ দেখো, দেখো উদাহরণ 1, লতা শব্দ। লতা শব্দের প্রথমা দ্বিবচন কি হয়? দ্বিবচনে কি হয়? লতা শব্দের প্রথমা দ্বিবচনে কি হয়? আমার কথা শোনা যাচ্ছে? লতে লতে লতে। তা একটা বলতে কতক্ষণ টাইম লাগে? ভুলে লতে। গেছিলাম। দেখো এটা দেখো, একারান্ত দুই বচন হলো কি? দেখো দুই বচনান্ত হতে হবে প্লাস একারান্ত হতে হবে। হয়েছে? একারান্ত হয়েছে, দুই বচনান্ত প্লাস একারান্ত হয়েছে। হ্যাঁ, তার মানে এটা হয়ে গেল প্রগৃহ্য সংজ্ঞক। লতে এই পদটা হয়ে গেল প্রগৃহ্য সংজ্ঞক। আচ্ছা, ধরো বললাম যে বধূ। বধূ শব্দের প্রথমা ও দ্বিতীয়ার দ্বিবচনে কি হয়? বধূ এরকম হয়। জানি না, বধূ শব্দ বধূ, জানি না। বধূ এরকম হয়, ঠিক আছে? তাহলে বধূ যে হলো, ভেবে দেখো, এটা দ্বিবচন প্লাস উকারান্ত। এই যে উকারান্ত প্লাস দ্বিবচন, তাহলে উকারান্ত যদি দুই বচন হয় সেটা হবে প্রগৃহ্য সংজ্ঞক, একারান্ত যদি দুই বচন হয় সেটা হবে প্রগৃহ্য সংজ্ঞক। আরেকটা যদি বলি, যে উদাহরণ 3, যে মুনি শব্দের প্রথমা ও দ্বিতীয়ার দ্বিবচন কি হবে? মুনি। মুনি শব্দের প্রথমা ও দ্বিতীয় দ্বিবচন, তাহলে মুনি। দেখো এটাও দ্বিবচন প্লাস ইকারান্ত। তাহলে এই রকম শব্দগুলোর কি সংজ্ঞা হচ্ছে? প্রগৃহ্য সংজ্ঞা। আলোচ্যমান সূত্র দ্বারা লতে, বধূ, মুনি প্রভৃতি শব্দের প্রগৃহ্য সংজ্ঞা হয়ে থাকে, ঠিক আছে? এবং দেখো আগের যে সূত্রটা আমরা পড়লাম, যে প্লুত প্রগৃহ্য হচ্ছে নিত্যম, এই সূত্রটা পড়লাম, মানে প্রগৃহ্য সংজ্ঞক পদের পরে কি লেখা আছে? প্রগৃহ্য সংজ্ঞক পদের পরে অজ থাকলে সেখানে প্রকৃতি ভাব হবে। এখন যদি এখানে ধরো যে যদি কেউ বলে যে বধূ অত্র, বধূ অত্র, এখানে কোন সন্ধি হবে? ইকোই অনচি। এগুলো পড়েছো তোমরা, ইকোই অনচি। বধূ অত্র, এখানে এটা ইক, ইকের স্থানে জন হবে অচ পরে থাকলে। এটা অচ পরে আছে, তাই ইক, ইক মানে উকর, তার স্থানে জন হবে। তাহলে কি প্রাপ্তি আছে এখানে? এখানে কি প্রাপ্তি হবে? উকরের স্থানে কি আদেশ হবে? বকার। দেখেছো, আমি পড়াচ্ছি, তোমরা পড়ো না। উকরের স্থানে বকার আদেশ হবে, কিন্তু এখানে ইকোই অনচে দিয়ে ইত্যনেন বকার, বকারস্য প্রাপ্তৌ সত্যম থাকলেও এখানে কে এসে বাধা দিচ্ছে? প্লুত প্রগৃহ্যা হচ্ছে নিত্যম, ও এসে বলছে না, এখানে সন্ধি হবে না, কারণ বধূ এটা হচ্ছে প্রগৃহ্য সংজ্ঞক। বধূ অত্র মানে দুজন বধূ এখানে, বধূ এটা প্রগৃহ্য সংজ্ঞক, আর প্রগৃহ্য সংজ্ঞকের পরে যদি অজ থাকে সেখানে সন্ধি হবে না, অতএব সন্ধি হবে না। তাহলে বধূ অত্র এইরকমই থাকবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কিনা?
হ্যাঁ। তাহলে বধূ অত্র এখানে থাকলো। পরে কি বলছে, এটা লাগবে না, চাদয় সত্ত্বে। চাদয় সত্ত্বে, এটা হচ্ছে প্রথমার বহুবচন, অসত্ত্বে সপ্তমীর একবচন। সূত্রার্থ কি বলছে? সূত্রার্থ হচ্ছে এরকম যে একটা গণ আছে, চাদি গণ, মানে সেখানে চ প্রভৃতি শব্দগুলোর পাঠ আছে, ঠিক আছে, দেখাচ্ছি। সেখানে চ প্রভৃতি শব্দগুলির পাঠ আছে না, চাদি গণে পঠিত পঠিত কিন্তু দ্রব্যের বাচক নয় এমন যে শব্দ সেইগুলির নিপাত সংজ্ঞা হয়। এই সূত্র দিয়ে নিপাত সংজ্ঞা, ঠিক আছে। তা চাদিগণে পঠিত কোন শব্দ দেখো, দেখবে, দেখো চাদিগণে পঠিত, এই যে এইগুলো, এই দেখো যে চ, বা, হ, অহ, এব, এবং, নূনম, শাশ্বত, যুগপথ, ভূয়স, সুপথ, যত্র তত্র নহ হন্ত, এইগুলো সব চাদিগণে পঠিত শব্দ। এবং এই শব্দগুলোর কি সংজ্ঞা হয়? এই শব্দগুলোর নিপাত সংজ্ঞা হয়। নিপাত, এই শব্দগুলোর সব নিপাত সংজ্ঞা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে নিপাত সংজ্ঞা হলো মানে এই যে চাদয় সত্ত্বে, এটা হচ্ছে নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র। এটা হলো নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র। চাদিগণে পঠিত কিন্তু দ্রব্যের বাচক নয়, সেই সমস্ত শব্দগুলো নিপাত সংজ্ঞা হয়। পরবর্তী সূত্র প্রাদায়। প্রাদায় কি বলছে? এটাও সে একই অর্থ। প্রাদায় প্রভৃতির নিপাত সংজ্ঞা হয়। প্রভৃতির মানে পরা, অনু, অব, নিস, নির, দুস, দূর, এই যে শব্দগুলো আছে, যে 22টা যে উপসর্গ আছে, সেইগুলোরও ঠিক আছে নিপাত সংজ্ঞা হয়ে থাকে, ঠিক আছে, সেইগুলোর নিপাত সংজ্ঞা হয়ে থাকে। তাহলে নিপাত, এটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র, কিন্তু আগেরটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র, এটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র। আগেরটাও নিপাত সংজ্ঞা বিধায়ক সূত্র, এটাও নিপাত সংজ্ঞা বিধায়ক। তাহলে কি হলো না, প্রাদায় এটা হচ্ছে প্রভৃতি যে 22টা উপসর্গ আছে সেইগুলোর নিপাত সংজ্ঞা করে, আর চাদয় সত্ত্বে এটা হচ্ছে চাদিগণে পঠিত যে শব্দগুলো আছে সেইগুলোর নিপাত সংজ্ঞা করে। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য।
আচ্ছা, আজকে এটুকুই থাক, পরের দিন এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইটুকুটাই থাকলে, বেশি পড়াতে হবে না, প্রচুর হয়ে গেছে।